ও না না বিবিএ ক্যাটাগরি, বিবিএ ক্যাটাগরি। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে আর একটা প্রশ্ন পড়তে হবে। বার্নৌলির সমীকরণের পরীক্ষা আসছে, যদি এবার পড়তে চাও শেখার জন্য পড়তে পারো, হোমওয়ার্ক। বার্নৌলির সমীকরণ পরীক্ষায় আসছে বসে। হেল্মহোলৎজ সমীকরণ, সমীকরণের নাম কি? হেল্মহোলৎজ সমীকরণ। প্রশ্ন বেশি বড় না, মাত্র 20টা ইকুয়েশন আসছে প্রশ্ন। পড়াইছে না স্যারে ক্লাসে হেল্মহোলৎজ সমীকরণ? তাহলে তো আর আমি না পড়াইলে চলতেছে, তাহলে অঙ্কতে চলে যাই। এই সাবজেক্ট তো সহজ সাবজেক্ট, স্যারে এই জন্যই বেশি দ্রুত যাচ্ছে আর কি। আর শীতকালে আমি দ্রুত যাচ্ছি না, এমনিই তো হাইড্রোডাইনামিক্স আরও আসো সকালে পড়তে, এ তো ভিজতে ভিজতে একটা ঠান্ডা লেগে যাচ্ছে। আমি আজকে উঠে দেখে একটু ঠান্ডা লেগেছে, এই বই পড়াতে গিয়েই আমার ঠান্ডা লাগতেছে, বোঝা গেছে। হেল্মহোলৎজ, তো এই বইয়ের সবচাইতে বড় প্রশ্ন হেল্মহোলৎজের সমীকরণ। এই সমীকরণ পড়তে গেলে আমাদের যেটা লাগবে, অয়েলারের যে সমীকরণের দুইটা রূপ ছিল, কি কি বলো? একটা কার্তেশীয় স্থানাঙ্কে অয়েলারের সমীকরণ, একটা ভেক্টর আকারে অয়েলারের সমীকরণ। কার্তেশীয় স্থানাঙ্কে অয়েলারের সমীকরণ যেটা ছিল, ওরা 3টে সমীকরণ মিলেছিল। ঠিক এই জায়গা থেকে শুরু করতে হবে প্রশ্নটা। ওইটার ক্যালকুলেশনই হলো হেল্মহোলৎজের সমীকরণ। কার্তেশীয় স্থানাঙ্কে অয়েলারের সমীকরণ আগের দিন লিখে দিয়েছিলাম না, যে সমীকরণ 4, 5, 6 না কত বলছিলাম? হ্যাঁ, 5কে 3টে মিলে 5 দিয়েছিলাম। বইতে আবার 3টার আলাদা 3টে নাম দিয়েছিল, ওই যে ওই উপাত্তের ভিতরে আমি 3টা মিলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা নাম দিয়ে দিয়েছিলাম। কত সেটা? এই 5 নাম্বার সমীকরণ, যেটা যারা 3টে সমীকরণ মিলে এক্স ওয়াই জেড আছে, ইউবিডব্লিউ আছে নাকি, এই সমীকরণ 3টাকে একত্রে কি বলা হয়? কার্তেশীয় স্থানাঙ্কে। ঠিক দেখো বইয়ে এই 3টে সমীকরণ দিয়ে স্টার্ট করছে কাজ। এখন অয়েলারের এই সমীকরণের ভিতরে থাকবে কি, মানে কোন জায়গায় আসলে বুঝবো হেল্মহোলৎজ হয়েছে? গুণাবর্তিত ভেক্টর, ওই যে আজকে সে যে উদয় লিখছিলাম না পয়েন্টটা, তার ভিতরে 6 নাম্বার না, আমরা 5 নাম্বার না কত গুণাবর্তিত ভেক্টর কি কত নাম্বারে ছিল? 4 নাম্বারে। আর 3 নাম্বারে যেটা ছিল, আর 4 নাম্বারে যেটার অংশকগুলো ছিল 4 না, গুণাবর্তিত ভেক্টর অংশক আই জে কে এর সাথে কি কি আসছিল? যেটা এক্স, যেটা ওয়াই, আর
এই জিটা এক্স, জিটা ওয়াই আর জিটা জেড, এই তিনটা মান দিয়ে তিনটা সমীকরণ আনতে পারলে সেই সমীকরণ তিনটেই হলো হেলমহোল্টজের সমীকরণ। ওই জিটার অংশগুলো দিয়ে সমীকরণ তৈরি হবে। কি ঢুকাতে হবে? জিটা এক্স, জিটা ওয়াই, জিটা জেড। কিন্তু এইখানে একটু কথা আছে, এইখানে একটু সাইডে লেখো, জিটা ইকুয়াল টু জিটা এক্স আই যোগ জিটা ওয়াই জে যোগ জিটা জেড কে। তাহলে জিটা এক্সটা কি? জিটা এক্স হলো এক্স অক্ষ বরাবর গুণাবর্তিত ভেক্টরের অংশক। অনুরূপভাবে এটা হলো ওয়াই অক্ষ বরাবর গুণাবর্তিত ভেক্টরের অংশক, এই যে জেড অক্ষ বরাবর। আমরা এই অয়েলারের সমীকরণের ভিতরে একটু আগে তো শুধু জিটা ঢুকাইছিলাম। জিটা দেখো কি ঢুকাইছিলাম? জিটা ঢুকাই আমরা পাইছিলাম ল্যাম্বের সমীকরণ। আর এখন কি ঢুকাতে হবে? জিটা এক্স, জিটা ওয়াই আর জিটা জেড। এই সমীকরণের জন্য এই জিটা এক্স এই উপাংশটাকে এইটা দিয়ে প্রকাশ করছে, নট জিটা এক্স। এই এক্স অক্ষ বড় অংশটাকে যাই দিয়ে প্রকাশ করছে। যাই, এইটার নাম কি? যাই। পড়ার শেষে যা তোমরা করবা, যাই। এক প্যাচ বেশি, প্যাচ একটা বেশি। কোনটা? এই ভিতরের এইটা বেশি, আর দুইটা তো আছে জায়গায়। আর এই অংশটাকে যেটা ওয়াইটাকে এই পোস্টের জন্য এইটা দিয়ে প্রকাশ করছে। দিস ইজ ইটা, ইটা, ইটা। আর এই অংশটাকে যাই দিয়ে প্রকাশ করছে, যাই। এই এটা ওই ভেক্টর যাই, আর এটা কিন্তু ওই অংশক যাই। ওটা ভেক্টর এই পোস্টের প্রকাশ। তবে জিটা এক্স, জিটা ওয়াই, জিটা জেড ব্যবহার করে কাজ করলে অথর সুবিধা হইতো, আগের সাথে মিলতো, ভালো হইতো। কিন্তু এই প্রশ্নের ভিতরে আগে এই তিনটে অর্থ বুঝো। তাহলে জিটা যাই, ইটা, জিটা। যাই কি? তাহলে যাই কি মিন করতেছে? এক্স অক্ষ বরাবর গুণাবর্তিত ভেক্টর অংশক। এইটা হইল ওই অক্ষ বরাবর অংশক, আর যাই জেড অক্ষ বরাবর অংশক। যদি আমরা এই অয়েলারের সমীকরণের ভিতরে ওই তিনটা রাশি ঢুকাতে পারি, তাহলে যা পাওয়া যাবে সেই সমীকরণও সমীকরণ হেলমহোল্টজের সমীকরণ। তাহলে আস্তে আস্তে তার ভিতরে ওই তিনটা রাশিকে ঢুকাতে হবে। তাহলে ওই যে জিটা এক্স, জিটা ওয়াই, জিটা জেড এর মান ছিল, সেইটা আজকে ব্যবহার করা লাগবে। জিটা এক্স কি দিয়ে হইতো? ভি ডব্লিউ কিউ আবার ইউ কিউ আবার। জিটা এক্সে ইউ আর এক্স থাকবে না। কি বলে আজকেরা? জিটা এক্সে ইউ আর এক্স থাকবে না, বাকি দুইটার মধ্যে ওয়াই আর জেড সিরিয়ালে আসবে, আর উপরে দুইটা উল্টো আসে। কত করে শিখাইলাম এগুলা, কিন্তু আমার কথা শুনলো না। কি মুখস্থ করে না, ই করছি না, ওই যে আগের চ্যাপ্টার অঙ্ক করছি না, ওই যে এক্স ওয়াই জেড আর ইউডব্লিউ সিরিয়াল লেখে উপর নিচে, তারপর সূত্র অটোমেটিক সূত্র লেখা যায়। আচ্ছা, সেই সূত্র তিনটা ব্যবহার করতে হবে। আমি এই যে লিখতেছি, তাহলে লেখো এই ডান সাইডে। আবার শিখাই, ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই জিটা এক্সে এই দুইটা আসবে না, এই দুইটা সিরিয়াল থাকবে, আর এই দুটো উল্টে যাবে। এইটা এই জায়গায় আসবে, আর এইটা এই জায়গায় যাবে সূত্রে। কোনো মুখস্থই লাগে না, খালি এই তিনটে সাজাইয়ে দেখো। আমি লিখে দেখেছি, আমি তো আমার জীবনে ছাত্র বয়সে মুখস্থ করছি, শিক্ষক হওয়ার পরে মুখস্থ করি নাই।
এই তাহলে এই দুজন বাদ, তাহলে এইটা আসবে আগে, ডেল ডব্লু ডেল ওয়াই মাইনাস ডেল ভি ডেল জেড, এই দুইটা ঠিক রাখবা আর এই দুইটাকে স্থান বিনিময় করে দেবা। একে রোজ বুঝন লাগে, একবার বুঝাইলেই তো কাজ হওয়ার কথা। ঠিক আছে তো? আচ্ছা, যেটা ওয়াই এইটা থাকবে না, জেড এক্স সিরিয়াল এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে ডেল জেডটা আগে আসলে এইখানে যে ইউ যাবে, ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল ডব্লু বাই ডেল এক্স। এইটা সিরিয়াল জেড এর জায়গায় এই ইউ চলে আসবে আর এক্স এর জায়গায়, আর যেটা জেড এখানে এই দুইটা ঠিক থাকবে, শুধু এইটা চেঞ্জ হয়ে যাবে, ডেল ভি বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই আর ইউ বি ডব্লিউটা স্থান বি। এইভাবে তিনটা এইভাবে লিখে তো লেখা খুব সহজ বিষয়, কঠিন বিষয়। তাহলে আমাদের এইরকম কিছু আনতে পারলেই আমি এই যাই বসাতে পারবো। এখান তো যেটা এক্স, এখন বসাতে হবে যাই, আর এরকম কিছু আনতে পারলে ইটা বসাবো, এরকম কিছু আনতে পারলে। আর অয়েলারের সমীকরণ ভিতরে এই রাশিগুলো আছে, ডেল ইউ বাই ডেল এক্স ডেল বি বাই ডেল ওয়াই ডেল ডব্লিউ, এই সবগুলো আছে ওখানে, ওইগুলো ভ্যানিশ করে এইগুলো ঢুকাতে পারলি হেলমস। এই ঢুকাতে গিয়ে 3 পৃষ্ঠা লাগতেছে খাতায়, তাতেও হ্যাঁ বইয়ের পৃষ্ঠা আবার সাইজে ছোট না, খাতা বড় না, লিখলে খাতায় লিখলে ওইরকম 3 পৃষ্ঠাই হবে। না 6-7 পৃষ্ঠা হলে আমার পড়বে কেমনে? তবে বিষয়টা একটা ধারাবাহিকতা আছে, একটা ইজি একটা বিষয়, অত মানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমার মতো লোক যখন মনে রাখতে পেরেছি তো তোমরা সহজেই পাবা যাবে সেটা। কারণ আমার তো চোখ বন্ধ করে দেখতেছি কোন জায়গায় কি আছে। তাহলে আমি পড়ি বছরে একবার মাত্র, কয়বার পড়ি? প্রত্যেক বছর একবার, পড়াইতে আসা 20 বছরে 20 বার, মিনিমাম তো 20 বার পড়েছি। আর যদি সামনে পড়াইতে আর বছরে একবার পড়া লাগে, মানে পড়াতে আসার আগে একবার দেখা লাগে কোথায় কি আছে, না তো 1 বছর আগের ঘটনা তো কোনোভাবে সব মানে না দেখে পড়ানো সম্ভব না, দেখে দেখে তো আলোর গতিতে পড়াতে পারি, তো এ জায়গায় সেই পড়ালে তো এইটা আসবে না। ওটা পড়াবো ক্লাসে কিসের বেগে? ক্লাসে তো পয়সা দাও না তোমরা আমাকে, এই জন্য আলোর বেগে চল। সময় আছে? আছে, তাহলে কিছুটা শুরু করে রাখি, আমরা পরের ক্লাসে শেষ করতে পারবো তাহলে শুরু। আচ্ছা, যে কথা বললাম আরেকটু বিষয় আছে এখানে, আরেকটু বিষয় হলো এই সমীকরণের ক্ষেত্রে এই সূত্রে এইখানে একটা হাফ ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? হাফ ব্যবহার। আগে তো এই হাফ ছিল আগে কোথাও, কিন্তু দেখবা এইখানে এই হাফ আছে। তো এগুলো তো সব স্কেলার রাশি, হাফ ব্যবহার করা হয়েছে একমাত্র হেলমদের সমীকরণটাকে সুন্দর একটা রূপ দেওয়ার জন্য এই হাফটা ব্যবহার করা হয়েছে। একটা মানে না হলে হাফ না আসলে ওই সমীকরণটা একটু দেখতে একটু অসুন্দর দেখাবে, একটা সুবিধা না হয়। এই সমীকরণটাকে সুন্দর একটা রূপ দেওয়ার জন্য এই সূত্রে এইটা হাফ, মানে মূল মানের অর্ধেক। কি বুঝছো? তারপরে এখন আমাকে যে টাকা দিতেছো সামনে বলতে, স্যার আমরা হঠাৎ করে গরিব হয়ে গেছি বা আমাদের সমস্যা হচ্ছে, তো আমাদের লেখাপড়া চালানোর জন্য আপনার টাকা অর্ধেক দিব,
তা আমি মেনে নিলাম, মেনে নিলে বিষয়টা সুন্দর হওয়ার জন্য হলো, আমার লেখাপড়া চালাই নেওয়ার জন্য। না, আবার প্রকৃত কথা বলতেছি না, কেন উদাহরণ দিতেছি। যথেষ্ট খুশি হইও না। তাহলে হাফ আনার কারণ কি? সমীকরণ দেখতে সুন্দর দেখাবে না। তাহলে এই শুধু এই জায়গায় আমরা শুদ্ধ করে একটা হাফ দেখবা বেশি আছে, দেখে ভয় পাওয়ার কিছু নাই যে ভুল টুল হয়েছে কি না, ভুল হয় নেই, এটা এই সমীকরণটার ক্ষেত্রেই এটা করাইছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি এইভাবে, আর বোঝানোর কিছু নাই। সমাধান: অয়েলারের কার্তেশীয় স্থানাঙ্কে অয়েলারের গতীয় বা গতির যেটা লেখো সমীকরণ হতে কার্তেশীয় স্থানাঙ্কে একটা সমীকরণ মুখস্থ রাখতে হবে, বাকিগুলো ওইটা দেখে লেখা যাবে। সেটা হ্যাঁ, এক্স অক্ষর জন্য মনে রাখলে ওয়াই জেড অক্ষরের জন্য একদম দেখে আমার মনে আছে কিনা। ডেল ইউ বাই ডেল টি প্লাস ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডব্লু ডেল ইউ বাই ডেল জেড equal to x minus 1 by rho del p by del x. এইটা শুধু এইটুকু তোমার মুখস্থ রাখি বিষয়। আর এই পোস্টের ভিতরে 5 পাতা হোক আর 10 পাতা হোক, আর কিছু মুখস্থ রাখার বিষয় না, আর জাস্ট ক্যালকুলেশন। এখন ওয়াই অক্ষের জন্য যে এই সব এই ইউ এই ইউ এই ইউ এই ইউ জায়গায় দেবা ভি, আর এই দেবা ক্যাপিটাল ওয়াই, আর এই দেবা ওয়াই। নেক্সট সমীকরণটা হলো ডেল ভি বাই ডেল টি প্লাস ইউ ডেল ভি বাই ডেল এক্স ভি del p by del y আর সমীকরণ নাম্বার দেয় এখান থেকে। দিস ইজ 1, দিস ইজ 2, নাম্বার দিয়েছে না বইয়ে 3টা, তাই 20টার তো 3টে হয়েই গেল, বাকি হইল 17টা। এখন এই ক্যাপিটাল এক্স ওয়াই জেড এর পরিচয় দেওয়া লাগবে, যদিও বইতে পরিচয়টা না দিয়ে কাজ করিস ওখানে, কিন্তু এখানে আমাদের একটা পরিচয় দেওয়া লাগে। কি মনে আছে এর পরিচয়? হ্যাঁ, কি কি বলছে? না, ও তো বিভব ফাংশন ভি এর কথা বলছে, কিন্তু আমি তো আগে এক্স ওয়াই জেড এর কথা বলতে যাচ্ছি। ও তো পরে আনবো, ও তো পরিচয় আমি জানি দেওয়া আছে। না, ওরটাই দেওয়া নেই, সবটা আছে, ওর তো একই কোম্পানি বই। হ্যাঁ, দেওয়া নাই। তাহলে এক্স ওয়াই জেড কি? এক্স ওয়াই জেড হলো বাহ্যিক বলের অংশ, এফ ইকুয়াল টু এক্স আই যোগ ওয়াই। পরিস্থিতি মনে হচ্ছে না আমাদের, ওয়াই জে প্লাস জেড, সেই পরিচয়টা দিব এখানে। যেখানে বাহ্যিক বল একটা নাম আছে বহির্বল, মনে আছে তো? এফ ইকুয়াল টু ওই যে অয়েলারের সমীকরণের ভেক্টর ফর্মে যে এফ আসে,
এ পাশে তো এক্স ওয়াই জেড এই তিনটে মিলে এক্স আই যোগ ওয়াই জে যোগ জেড কে এইটার কথা বলছিলাম যে এই কথা বইয়ে নাই, আমি জানি নাই, এখন তোমরা বানাইলে তো আর কিছু করে না। আচ্ছা, এরপরে আমাদের এখন এই ক্যাপিটাল এক্স ওয়াই জেড আমরা ভেনিশ করি, নতুন একটা ফাংশন আমরা ভি নিয়ে আসছি। ভি এই ফাংশনটার নাম আছে বিভব ফাংশন। কি ফাংশন? এই সম্পর্কে একটু আমাদের কথা বলা দরকার। 1 নাম্বার চ্যাপ্টারে বেগ বিভব নামক কিছু একটা আমরা পড়ছিলাম, মনে করে পরে রেখে দেখ, নাহলে বই উল্টেই এসে যেতেও পারো। বেগ বিভব বা বেগ ফাংশন এরকম খাতাপত্র খুললে দেখো তো আসেনি কিছু একটা 100% ইম্পর্টেন্ট দিয়ে একটা ঘটনা পড়াইছে, দেখো তো পাওয়া যায় কিনা। বেগ বিভব বা বেগ ফাংশন নামে কোনো একটা প্রশ্ন, হ্যাঁ বইতে তো আছে, খাতায় আছে, আমি পড়াইছি। হ্যাঁ পড়ছি। ফাই দ্বারা প্রকাশ করে কিউ ইকুয়াল টু মাইনাস নেবলা ফাই নামক কোনো লেখাপড়া খাতার মধ্যে আছে কিনা? ও না দেখেই বলে আছে অনেকে, কারণ না আছে না বলে কেমন হয়, তাহলে স্যারে বুঝবে ক্লাস করি নাই। কিউ ইকুয়াল টু মাইনাস নেবলা ফাই, এরকম একটা কথা আছে কোথাও? হাবিবের খাতায় নাই, যদিও হাবিব হ্যাঁ আছে না, সেইটাই তার খাতায় নাই, সবার খাতায় আছে। এদিন সে হাবিব আসেনি মনে হয়, আছে। এই জায়গাটা একটু আমাদের কাজ করতে হবে। আচ্ছা, তাহলে বেগ বিভব বা বেগ ফাংশন এমন একটা স্কেলার ফাংশন যার গ্রেডিয়েন্ট করলে কি আসে? বেগ। এইখানে এই ফাংশনটাকে ফাইকে আমরা বলছিলাম বেগ বিভব বা বেগ ফাংশন। তাহলে বেগের সাথে আমার যে স্কেলার ফাংশন ফাইয়ের যদি অস্তিত্ব থাকে, যে এই সম্পর্ক থাকলে এই ফাংশনের নাম বেগ বিভব বা বেগ ফাংশন। অনুরূপভাবে এই এফ বলের সাথে এইরকম একটা ফাংশনের সম্পর্ক আছে। এফ বলের ক্ষেত্রে একটা ফাংশনের অস্তিত্ব আছে, যে ফাংশন দিয়ে এফ বল পাওয়া যাবে সেই ফাংশনের নাম হচ্ছে বিভব ফাংশন। নাম কি? সেই ফাংশনটাকে ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাই সম্পর্ক কি হবে? এফ ইকুয়াল টু মাইনাস, এইটা দিয়ে এখন আমাদের কাজ করতে হবে। বইতে এই কথাই আছে ওখানে, তাও এভাবে নাই, এটা ভাঙানো ফর্মটা আছে। তাহলে এই ফাংশনের নাম কি? বিভব ফাংশন। বিভব ফাংশন এমন একটা ফাংশন যার গ্রেডিয়েন্ট করলে কি পাওয়া যাবে? বাহ্যিক বল এফ পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা এরপরে এফের বিষয়টা লিখে কাজ শেষ কর। এখন লেখো ভি বেগ ফাংশন হলে আমরা জানি এফ ইকুয়াল টু
মাইনাস ন্যাবলা ভি। এই এই লাইনটি বইয়ে নাই, বইয়ে কোন জায়গা থেকে আছে আমি সেই জায়গা এখনই পাই যাবো সেটা। এফ এর মানটা তুমি বসাই দাও। এফ মানে কি? এফ উপরে লেখা আছে কি? হ্যাঁ, এমপ্লাই এক্স আই মাইনাস ওয়াই জে প্লাস প্লাস জেড কে। আর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কি? মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই জে মাইনাস ডেল ভি বাই ডেল জেড। আমরা এই মাইনাসটা দিয়ে গুণ দিয়ে দিচ্ছি আর কি। এখন দুই দিক থেকে কম্পেয়ার করো। এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আর ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই আর জেড ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল জেড। বইতে এই জায়গা থেকে আছে, দেখো আমার কথা বিশ্বাস না হইলে। তাহলে এর ও বাকি কথা না থাকলে বুঝবে কেমনে তুমি লেখাপড়া করে? এই জায়গায় আছে, এই জায়গায় বসে বি বেগ ফাংশন হলে এত। তাহলে এই পর্যন্ত আমাদের আলোচনা থাক। আমি পরের দিন চেষ্টা করবো একদিনই শেষ করে দেওয়ার। একটু আগে আসতে হবে, 7টার পরে 7টায় শুরু করতে পারলে হয়ে যাবে। হ্যাঁ, এই অধ্যায় বলে আর 2টো অঙ্ক করাবো মাত্র, 2টো অঙ্ক করলেই অধ্যায় শেষ হয়ে যাবে। এই অধ্যায়